আসসালামু আলাইকুম। আমি ইসমাম, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফার্স্ট ইয়ার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ফারজানের নীতি। এবং এই ফারজানের নীতি অ্যাপ্লাইডটা শিখবো এবং এই সংক্রান্ত যত প্রবলেম আছে সেগুলো কীভাবে সলভ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো ফারজানের নীতি মূলত কী? এটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এখন অর্থাৎ একটি আয়নিক যৌগ কতটুকু সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে বা পোলারায়ন প্রদর্শন করে সেটি ফারজানের নীতি ডিফাইন করে। সবচেয়ে কিওয়ার্ড বা এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, ফারজানের নীতি মানেই সমযোজী বৈশিষ্ট্য। ফারজানের নীতি মানেই সমযোজী বৈশিষ্ট্য। ফারজানের নীতিতে কি বলে আসলে, বা ফারজানের নীতিতে কি উল্লেখ আছে সেটা নিয়ে আলোচনা করি আমরা। ফারজানের নীতি এখানে ক্যাটায়নের আকার বড় হতে হবে, ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, চার্জের উপস্থিত থাকতে হবে, চার্জের উপস্থিতি থাকতে হবে, চার্জের উপস্থিতি থাকতে হবে এবং ডি বা এফ অরবিটালের উপস্থিতি, ডি বা এফ অরবিটালের উপস্থিতি, ডি বা এফ অরবিটালের উপস্থিতি। অর্থাৎ কোনো একটা কম্পাউন্ড এর পোলার আছে কিনা বা ফারজানের নীতি মেইনটেইন করবে কিনা সেটার জন্য এই চারটি জিনিস মাথায় রাখতে হবে। এই চারটি জিনিস মাথায় রাখতে হবে। ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, চার্জের উপস্থিতি, ডি ও এফ অরবিটালের উপস্থিতি, ডি বা এফ অরবিটালের উপস্থিতি। এখন যদি এই শর্তগুলো শর্ত মানলে সেটা সমযোজী। কোনো যৌগ যদি শর্ত মানে তাহলে সেই যৌগটি সমযোজী যৌগ। সমযোজী যৌগ। এখন সমযোজী যৌগ তো হইল, সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি? সমযোজী যৌগ হইলে সেটা কি হবে? এই সমযোজী যৌগগুলো দ্রবণীয়তা কম, সমযোজী যৌগের দ্রবণীয়তা কম, দ্রবণীয়তা কম, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, দ্রবণীয়তা কম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ মেল্টিং পয়েন্ট ও বয়লিং পয়েন্ট কম, কম, এবং পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি। অর্থাৎ যদি এই চারটি শর্ত মানে কোনো একটা যৌগ তাহলে সেই যৌগটি সমযোজী। এখন সমযোজী যৌগের তিনটা বৈশিষ্ট্য আছে, বা সমযোজী যৌগসমূহ তিনটি ধর্ম প্রদর্শন করে: দ্রবণীয়তা কম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, একমাত্র পোলারায়নটা বেশি। অর্থাৎ সমযোজী যৌগের পোলারায়ন বেশি, বাকি সব কিছু কম। ঠিক আছে? এখন এই হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, তাহলে আরও ক্লিয়ার ধারণা পাবো। তো আমরা যদি প্রথম কোয়েশ্চেনটার দিক খেয়াল করি, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে ফারজানের নীতি সম্পর্কে যে আলোচনা করছি সেখানে দেখো লেখা আছে যদি সমযোজী হয় সেক্ষেত্রে দ্রবণীয়তা কম, সমযোজী হলে দ্রবণীয়তা কম বা দ্রবণীয় নয়। তো সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় নয়, তাহলে কোন যৌগ দ্রবণীয়? আয়নিক যৌগ সমদ্রবণীয়।
আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, আয়নিক দ্রবণীয়। আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয়। এখন এখানে খেয়াল করো নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়, অর্থাৎ এখানে চাইছে যে নিচের কোনটি আয়নিক যৌগ, দ্রবণীয় নয় বা আয়নিক যৌগ বা এন্টি মার্কনিভ এন্টি ফাজানের নিয়ম, আয়নিক বা এন্টি ফাজানের নীতি অ্যাপ্লাই করতে বলছে, এন্টি ফাজান বা এন্টি ফাজানের নীতি অ্যাপ্লাই করছে। এখন যদি খেয়াল করো অপশনগুলো, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড। সব ক্ষেত্রেই কিন্তু ক্যাটায়নের যে মৌলটা সিলভার, এটা কিন্তু ফিক্সড বা কমন যেটা বলা যায় সব কয়টাই। তো সিলভার নিয়ে আমাদের কোনো কাজ নেই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের খেয়াল রাখতে হবে অ্যানায়নটা বা আয়নটা কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন যদি পর্যায় সারণীর দিক খেয়াল করো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড যদি খেয়াল করো তাহলে উপর থেকে নিচে অর্থাৎ এদের আকার বাড়ে বা বড় হয়, পর্যায়ক্রমে বড় হচ্ছে, পর্যায়ক্রমে বড় হচ্ছে। এখন যেহেতু আমাদের কি বলছে নিচে কোনটি পানিতে দ্রবণীয়, অর্থাৎ এন্টি ফাজানের নীতি অ্যাপ্লাই করতে বলছে। এখন এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে নিচের কোন অ্যানায়নটার আকার ছোট, কারণ অ্যানায়নের আকার বড় হলে তো সেটা সমযোজী যৌগ হবে, তাই না? তো আমাদের ছোট অ্যানায়নের আকারটা দেখতে হবে। এখন এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ভিতরে ফ্লোরিনটার আকার সবচেয়ে ছোট, যেহেতু এটা পর্যায় সারণীর সবচেয়ে উপরে, সেই জন্য এটার আকার ছোট, সেজন্য অ্যান্সারটা হবে এ। আবার আমরা পরের কোয়েশ্চেনটা দিয়ে খেয়াল করি, নিচের কোনটি পোলারায়ন সঠিক নয়, পোলারায়ন ক্ষমতা সঠিক নয়, নিচের কোনটির পোলারায়ন ক্ষমতা সঠিক নয়। এখন আমরা একটু আগে ফাজানের নীতিতে পড়ছি যে যদি ক্যাটায়নের আকার ছোট হয়, অ্যানায়নের আকার বড় হয়, চার্জের উপস্থিতি আর ডি বা এফ অরবিটালের উপস্থিতি হলে পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি। এখন কোয়েশ্চেনটা দিয়ে খেয়াল করো যে কোনটি পোলারায়নের ক্ষমতা সঠিক নয়। তো আমাদের খেয়াল রাখতে হবে সমযোজী যৌগ, সমযোজী যৌগ বা ফাজানের নীতিটা আমাদের মাথায় রাখতে হবে। এখন বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+, বেরিলিয়াম 2+ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2+। এখন যদি পর্যায় সারণীর দিকে খেয়াল করো বা দুটো আকারের দিকে খেয়াল করো, বেরিলিয়ামের আকার কিন্তু ছোট, বেরিলিয়াম ছোট, ম্যাগনেসিয়াম বড়। চার্জ যেহেতু সমান সেহেতু আমাদের আকারের দিকে খেয়াল রাখতে হবে। এখন বেরিলিয়ামের আকার যেহেতু ছোট ম্যাগনেসিয়ামের তুলনায়, সেজন্য বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের থেকে পোলারায়ন ক্ষমতা বেশি থাকবে, পোলারায়ন ক্ষমতা বেশি থাকবে। তো অপশন এ ঠিক আছে, এটা সমস্যা না। অপশন বির দিকে যদি আমরা খেয়াল করি, অ্যালুমিনিয়াম 3+ এবং ম্যাগনেসিয়াম 3+। যদি অপশন বি এর দিকে খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3+ আর ম্যাগনেসিয়াম 2+। যদি আকারের দিক চিন্তা করো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13টা, ম্যাগনেসিয়ামের 12টা। এখন যেহেতু ক্যাটায়ন 3+, সেহেতু 3টা ইলেকট্রন চলে যাবে, আর 3টা ইলেকট্রন গেলে 10টা থাকে, ম্যাগনেসিয়ামেরও 10টা, ম্যাগনেসিয়ামেরও 10টা। এখন সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার সমান। এখন যেহেতু আকার সমান সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে চার্জ কোনটার বেশি। এখানে অ্যালুমিনিয়ামের চার্জ 3+ আর ম্যাগনেসিয়ামের চার্জ 2+, সেজন্য অ্যালুমিনিয়ামের পোলারায়ন ক্ষমতা বেশি, অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2+। অপশন বি ঠিক আছে। যদি অপশন সি এর দিকে খেয়াল করো, আয়রন 3+ এবং আয়রন 2+, এখানে আয়রনের চার্জ বেশি, সেজন্য আয়রনের পোলারায়ন ক্ষমতাও বেশি হবে, এটাও ঠিক আছে। তো অপশন ডি এর দিকে যদি খেয়াল করো, এখানে বেরিয়াম 2+ ইজ গ্রেটার দেন বেরিলিয়াম 2+। এখন তো আমরা জানি ফাজানের নীতিতে বা পোলারায়ন ক্ষমতা বাড়ার ক্ষেত্রে আমাদের ক্যাটায়নের আকার ছোট হতে হবে, কিন্তু এখানে ক্যাটায়নের আকারটা মানে আগে যেটা দেওয়া আছে, এখানে ক্যাটায়নের আকারটা বড়,
বেরিলিয়ামের থেকে বড়, সেই জন্য অপশন ডি ভুল। আর যেহেতু আমাদের বলছে নিচের কোনটি সঠিক নয়, সেজন্য আমাদের ভুলটা খুঁজতে হবে, সেজন্য অ্যান্সার হচ্ছে ডি। তো এরপর যদি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আসি আমরা, এখানে কি বলছে 2% জলীয় দ্রবণগুলোর কোনটি স্ফুটনাঙ্ক বেশি, অর্থাৎ নিচের কোনটার স্ফুটনাঙ্ক বেশি জিজ্ঞেস করছে আমাদের। তো আমরা কি জানি, একটু আগে আমরা পড়লাম না যে ফাজানের নীতিতে ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, চার্জের উপস্থিতি, ডি ও এফ অরবিটালের উপস্থিতি। যদি এগুলো মানে সেই ক্ষেত্রে সেটা সমযোজী, আর সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক বা বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট কম, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম। এখন এখানে বলছে আমাদের কোনটি স্ফুটনাঙ্ক বেশি, অর্থাৎ এখানে এন্টি ফাজানের নীতি অ্যাপ্লাই করা লাগবে, মানে ফাজানের নীতির উল্টাটা, আমরা দেখুন যেটা বলছি তার উল্টাটা। তো এখানে খেয়াল করো অপশন 4টা, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইড। এখন এই 3টা অপশনে ক্লোরিন কমন ফিক্সড, বাট এইখানে এসে দেখো ব্রোমিন আসছে। এখন আমরা কি জানি, অ্যানায়নের আকার বড় হইতে হবে, তাই না? অ্যানায়নের আকার যদি বড় হয় সেটা সমযোজী, আর যদি ছোট হয় তাহলে সেটা আয়নিক। এখন যেহেতু এখানে আমাদের বলছে স্ফুটনাঙ্ক বেশি, মানে আমাদের খুঁজতে হবে কোন অ্যানায়নের আকার ছোট। এখন যেহেতু এটা ব্রোমাইড বড় ক্লোরিনের তুলনায়, তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে না, এটা সবার আগে বাদ, ক্রস। দেন আমরা দেখবো বাকি 3টা অপশনের ভিতরে কোনটা অ্যান্সার। এখন দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আর রুবিডিয়াম ক্লোরাইড, এর ভিতরে আমরা যদি ফাজানের নীতি খেয়াল করি তাহলে আমরা দেখব যে ক্যাটায়নের আকার যেটার বড় সেটা স্ফুটনাঙ্ক বেশি হবে, তাই না? কারণ ক্যাটায়নের আকার ছোটো মানে তো সেটা সমযোজী যৌগ, আর ক্যাটায়নের আকার বড় মানে সেটা আয়নিক যৌগ। এখন তাহলে আমরা খেয়াল করব সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এর ভিতর কোনটি বেশি বড় এই 3টার তুলনায়। তো এখানে সোডিয়াম, পটাশিয়াম এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রুবিডিয়াম এই পটাশিয়াম আর সোডিয়াম তুলনায় বড়, সেজন্য অ্যান্সার হবে সি। তো এই ছিল আজকের মতো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ডিসক্রিপশন বক্সে বা ক্যাপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে বা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রামের লিঙ্ক থাকবে, যদি অ্যাডমিশনে কোনো পিডিএফ বা পোল কোনো গাইডলাইনের প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক দিও, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ তোমাদের সাহায্য করার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।